ঐশিক মজুমদারের কাহিনী মূর্তি। আচ্ছা, আপনি কখনো ভেবেছেন যখন কোথাও কোনো অন্যায় হয় তার চারপাশের জড় বস্তুগুলোর ঠিক কেমন লাগে তার সাক্ষী হতে? কি ভাবছেন, জড় বস্তুর আবার কেমন লাগবে? ওদের তো অনুভূতি নেই। সত্যি কি তাই? ওই প্রাণহীন অস্তিত্বগুলোকে যতটা নিষ্পাপ আমরা মনে করি, তারা কি আদতেই ততটা নিষ্পাপ, নাকি তাদের মধ্যেও কোনো শয়তানি লুকিয়ে থাকে? আসুন আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি আজ। শুনতে থাকুন ঐশিক মজুমদারের কাহিনী মূর্তি। প্রথমবার এরকম কোনো মূর্তি অনিশের চোখে পড়ে আজ থেকে প্রায় 3 মাস আগে। তখন সদ্য দেওয়ালি গেছে, কলকাতার বাতাসে মরশুমের প্রথম হিমেল ছোঁয়া। রাতের নির্জন কলেজ স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে সে হাসপাতালের কাছাকাছি চলে এসেছিল। কলুটোলা স্ট্রিট যেখানে কলেজ স্ট্রিটে এসে পড়েছে, সেখানে পৌঁছতেই একটু কাঁপুনি ধরল। এতক্ষণ কলকাতা ইউনিভার্সিটির বিরাট বিল্ডিং হাওয়া আড়াল করে রেখেছিল। কলুটোলা স্ট্রিট পেরোনোর জন্য ফুটপাথ থেকে নামতেই খোলা রাস্তা দিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক থেকে আসা এক ঝলক ঠান্ডা বাতাস অশরীরীর শীতল স্পর্শের মতো তার মাথার চুল এলোমেলো করে দিয়ে গেল। জ্যাকেটের হুড মাথার ওপর তুলতে তুলতে অনিশ এক লহমার জন্য হাওয়া যেদিক থেকে আসছে সেদিকে ঘাড় ঘোরালো। তখনই মোড় থেকে কিছুটা দূরে নিরালা রাস্তায় শয়ান ছোটখাটো অবয়বটা তার দৃষ্টি আকর্ষণ করল। ওটা কে? একটা বাচ্চা ছেলে? পরনের পোশাক বা কম্বল ধূসর না কালো? এমনিতে কলুটোলা স্ট্রিটের ফুটপাথে কয়েকটা পরিবার শুয়ে থাকে, সে বহুবার দেখেছে। কিন্তু তারা শোয়ে রাস্তার অন্য দিকটায়, ত্রিপলের ছাউনির নিচে। তাদের কেউ নয়, কারণ এর কোনো সঙ্গী নেই। এই মাথার উপর কোনো বড় আচ্ছাদন। তার থেকে বড় কথা, ঠিক ফুটপাথেও শুয়ে নেই। শুয়ে আছে সেখান থেকে কয়েক ফুট দূরে, একেবারে রাস্তার উপর। কেন? কলুটোলা স্ট্রিটের ল্যাম্প পোস্ট থাকলেও একটু দূরে দূরে, তাই ম্লান আলোয় দূর থেকে ব্যাপারটা সঠিক বোঝা যাচ্ছিল না। ভালো করে দেখার জন্য কৌতূহলী অনিশ কলেজ স্ট্রিট ছেড়ে সেই রাস্তায় এগোল। কাছাকাছি যেতেই তার ভুল ভাঙল, সেই সাথে বাড়ল বিস্ময়ের মাত্রা। বাচ্চাটা কোনো রক্ত মাংসের মানুষ নয়, একটা স্ট্যাচু। এবং সেই স্ট্যাচু অদ্ভুত নিখুঁত, প্রায় জীবন্ত। বাচ্চা ছেলেটা ছেলেই। পরনে জামা প্যান্ট দেখে বোঝা যায় রাস্তার উপর উপুড় হয়ে শুয়ে আছে, বা বলা ভালো পড়ে আছে। মুখটা অনিশের দিকে ফেরানো, দুচোখ বিস্ফারিত, মুখের প্রতিটি রেখায় অসম্ভব যন্ত্রণার অভিব্যক্তি। আর সেই যন্ত্রণার কারণও স্পষ্ট। ছেলেটার পিঠের মাঝখানের অংশ গুঁড়িয়ে পিষে রাস্তার সাথে প্রায় মিশে গেছে, ঠিক যেন তার উপর দিয়ে চলে গেছে বড় কোনো গাড়ির চাকা। পিষ্ট অংশ থেকে রাস্তায় গড়িয়ে এসেছে একটা প্রবাহ। রক্ত, দেহজ তরল, সেইটুকুও নিখুঁত। কিন্তু দিন তিনেক আগেও এক দুপুরে সে এই রাস্তায় এসেছে। দিনের বেলা কলেজ স্ট্রিটের মতোই এই কলুটোলা স্ট্রিটের ফুটপাথেও পুরনো বইয়ের ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসে। মাঝে মধ্যে তাদের দোকানে হানা দেওয়া তার বহুদিনের অভ্যাস। সেদিনের আশাও সেই একই কারণে। কিন্তু তখন তো এমন কোনো মূর্তি চোখে পড়েনি। যতই অন্যমনস্ক থাক, জিনিস তো আর চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়। তার মানে মূর্তিটা এখানে বসানো হয়েছে গত 2 দিনের মধ্যেই। হতভম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনিশ নিচু হয়ে মূর্তিটাকে স্পর্শ করল। প্রথমে সে ভেবেছিল পাথরের তৈরি অথবা সিমেন্টে। খুঁটিয়ে দেখে বোঝা গেল তা নয়। রাস্তা তৈরিতে যে পিচ আর পাথর কুচির মিশ্রণ ব্যবহৃত হয়
তা দিয়েই দারুণ নৈপুণ্যের সাথে জিনিসটা বানানো হয়েছে। উপাদান এক হওয়ায় মূর্তির নিচের ভাগ রাস্তার সঙ্গে মিশে গেছে, অথবা মিশিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে সেটা রাস্তারই একটা অংশ। আশ্চর্য, ভাস্কর্যের এরকম কোনো মাধ্যমের কথা এর আগে তার জানা ছিল না। কিভাবে কাজটা করা হলো? ওই মিশ্রণ গরম অবস্থায় কোনো ছাঁচে ঢেলে কি? আর মূর্তিটা বানালোই বা কে? রাস্তার উপর যখন, তখন নিশ্চয়ই পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তারাই কি কোনো শিল্পীকে ভাড়া করে এনে? কিন্তু সব থেকে বড় কথা, এই মূর্তি এখানে বসানোর উদ্দেশ্য কি? উদ্যোগটা কি ট্রাফিক পুলিশের? দুর্ঘটনার ভয়াবহ পরিণাম এইভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে তারা কি পথচারী আর গাড়ি চালকদের সতর্ক করে দিতে চাইছে? কিন্তু সেটা তো অন্যভাবেও করা যেত। রাস্তার ওপর এরকম একটা মূর্তি বসালে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটবে, বিশেষত দিনের ব্যস্ত সময়। তাছাড়া নিখুঁত হলেও এই ভাস্কর্য বিদঘুটে এবং পিলে চমকানো। শিল্পের নান্দনিকতা বিষয়ে অনিশের বিশেষ কিছু জানা নেই, কিন্তু সে দায়িত্বে থাকলে কোনো মতেই এই কুৎসিত বস্তুটিকে প্রকাশ্য রাজপথে বসাতে দিত না। সেখানেই দাঁড়িয়ে সে আকাশ পাতাল ভাবছে, এমন সময় চোখে পড়ল সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক থেকে কারা যেন এদিকে আসছে। কিছু দূর এগোতেই তাদের চেনা গেল। কম্বল মুড়ি দেওয়া একটা লম্বা চেহারার লোক, সাথে দুটো কুকুর। লোকটাকে অনিশ বহুবার দেখেছে। ও একটা পাগল। রাত্রিবেলা এই অঞ্চলের পথে পথে ঘুরে বেড়ায়। পরনের পোশাক ছেঁড়া খোড়া, অপরিষ্কার দেহ, মাথায় মুখে জট বাঁধা চুল আর দাড়ি। রাস্তার কুকুর দুটো ওর সর্বক্ষণের সঙ্গী। নিজে যেটুকু খাবার জোগাড় করতে পারে তার থেকেই ভাগ দেয় হয়তো। অনিশের সাথে যতবার মোলাকাত হয়েছে, লোকটা একবার তার মুখের দিকে তাকিয়েই চোখ নামিয়ে নিয়েছে। তারপর আপন মনে বিড়বিড় করতে করতে দূরত্ব বজায় রেখে পাশ কাটিয়ে চলে গেছে। তার সারমেয় সঙ্গীরাও অনিশকে বিশেষ পাত্তা দেয়নি। আজ কিন্তু পাগল সরাসরি অনিশের দিকে এগিয়ে এলো। কি দেখছে এখানে দাঁড়িয়ে? কর্কশ কণ্ঠস্বরে স্পষ্টতই উষ্মার ছোঁয়া। দুই চোখের জ্বলন্ত দৃষ্টি অনিশের মুখের উপর নিবদ্ধ। সম্ভবত প্রভুর মনোভাব অনুমান করতে পেরে তার দুই অনুচর শাসানির ভঙ্গিতে দাঁত বার করছে। অনিশ সভয়ে পিছু হটল। কিছু না, এই এই স্ট্যাচুটা দেখছিলাম আর কি। হ্যাঁ, দেখতে হবে না, দেখতে হবে না, যা ভাগো ভাগো। দেখছি। পাগলের হুঙ্কারের সাথে তাল মিলিয়ে কুকুর দুটো গড়গড় করে মৃদু গর্জন করে উঠল। এরপরে আর এখানে দাঁড়িয়ে থাকা বুদ্ধিমানের কাজ নয়। অনিশ পেছন ফিরে প্রায় দৌড়ানোর মতো করে কলেজ স্ট্রিটের দিকে চম্পট দিল। লম্বা পায়ে হেঁটে মেডিকেল কলেজের এমার্জেন্সি গেট দিয়ে ঢুকে হোস্টেলে যখন নিজের ঘরে এসে পৌঁছালো, তখন সে রীতিমতো হাঁপাচ্ছে। সে গভীর রাতে ফেরে বলে তার রুমমেট আই ডিপার্টমেন্টের সিনিয়র পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বিকাশদা দরজায় ছিটকিনি না দিয়েই শুয়ে পড়ে। আজকেও দরজা ঠেলে ঘরে ঢুকে অনিশ দেখল ঘর অন্ধকার। বিকাশদা গভীর ঘুমে আচ্ছন্ন। তাকে না জাগিয়ে সন্তর্পণে এবং নিঃশব্দে জামাকাপড় পাল্টে অনিশও শুয়ে পড়ল। এই মুহূর্তে তাদের ইউনিটের পেশেন্ট সংখ্যা বেশি। কাল সকাল সকাল রাউন্ড শুরু করতে হবে। এই জীবনে সে দ্রুত অভ্যস্ত হয়ে উঠছে। আসলে সে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। উত্তর কলকাতার হাতিবাগানের কাছাকাছি বিধান সরণির লাগোয়া এক প্রাচীন শরিকি বাড়িতে বড় হয়েছে। বাবা প্রাইভেট ফার্মে চাকরি করেন, মা গৃহবধূ। অনিশ বরাবরের মেধাবী ছাত্র। বাবা মার স্বপ্নকে সফল করে ডাক্তারি পড়ার সুযোগ পায়। ভর্তি হয় কলকাতা মেডিকেল কলেজে। এমবিবিএস পাশ করার পর ইন্টার্নশিপ শেষ করে সেখানেই কিছুদিন আগে অর্থোপেডিক্সের হাউস সার্জন পদে যোগ দিয়েছে। পড়াশোনা চলার সময় একাধিক শিক্ষক চিকিৎসকের মুখে সে শুনেছে নিজস্ব প্র্যাকটিস গড়ে তুলতে অনেক সময় লাগে। তাই রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকেই প্রতিদিন খুব অল্প সময়ের জন্য হলেও সে জেনারেল প্র্যাকটিসে বসছে। এখন যদি একটু পরিচিতি তৈরি হয়ে থাকে, পরবর্তীতে কোনো নির্দিষ্ট বিষয়ে স্পেশালাইজেশন করলেও সেই পরিচিতি কাজে দেবে বলেই তার বিশ্বাস। বাড়ির কাছাকাছি এক ওষুধের দোকানের মালিক নিজের দোকানের চেম্বারে তাকে বসতে দিয়েছেন। তবে প্র্যাকটিস শুরু করার ব্যাপারটা মুখে বলা সহজ হলেও বাস্তবে ততটা সহজ নয়।
এটা অনিশ প্রথম থেকেই হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। হাসপাতালের অস্থি বিভাগে সকাল 9টা থেকে তার কাজকর্ম শুরু হয়। সপ্তাহে একদিন 24 ঘন্টা অন কল হিসেবে হাসপাতালেই কাটাতে হয়। অন্য 6 দিন রবিবারেও ছুটি নেই। কাজ শেষ হয় রাত 8টায় ইভিনিং রাউন্ডের পর। সেই দিনগুলোতে বাড়ি ফিরে পাড়ার চেম্বারে বসতে বসতে আরও খানিকটা দেরি হয়ে যায়। তাই সে আপাতত চেম্বারের সময় রেখেছে রাত 9টা থেকে 11টা। এর একটা সুফল হলো অত রাতে অধিকাংশ পলিক্লিনিক ও প্রতিষ্ঠিত ডাক্তারের চেম্বার বন্ধ হয়ে যাওয়ায় কিছু মানুষ তার কাছে আসতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন এরকম 3 থেকে 4 জন এমার্জেন্সি পেশেন্ট হওয়ায় ধীরে ধীরে তার একটা পরিচিতিও গড়ে উঠছে। তবে অসুবিধাটা হলো চেম্বার করে বাড়ি গিয়ে ভাত খেতে তার প্রায় রাত 12টা বেজে যায়। তারপরেও তাকে বাড়ি থেকে আবার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হতে হয়। আসলে হাসপাতালে তার নিজের ইউনিটের কোনো রোগীর হঠাৎ কোনো সমস্যা হলে সেদিনের অন কল ইউনিট প্রাথমিকভাবে তা সামাল দেবে ঠিকই, কিন্তু তারপর অনিশের উপস্থিতি আবশ্যক। এই কারণেই রাতের খাওয়ার পর রোজ তাকে হাসপাতাল চত্বরের হাউস সার্জেন্স হোস্টেলে ফিরে আসতে হয়। অত রাতে কোনো যানবাহন পাওয়া সহজ নয়। তবে সোজা বিধান সরণি এবং তারপর কলেজ স্ট্রিট ধরে হাঁটলে তার বাড়ি থেকে মেডিকেল কলেজের দূরত্ব মেরে কেটে 4 কিলোমিটার। সুতরাং এই কদিন সে হেঁটেই ফিরছে। রাতের নিরিবিলি রাস্তা ধরে হাঁটতে মন্দ লাগছে না। হাজার হোক কলকাতার একেবারে মাঝখানের এই অঞ্চলে গুন্ডা বদমাইশের উপদ্রব কম। মাঝে মধ্যে মাতাল বা ভবঘুরের মুখোমুখি হতে হয় বটে, তবে সহজেই তাদের এড়িয়ে যাওয়া যায়। আজকের মতো উদ্ভট অভিজ্ঞতা তার প্রথম। অবশ্য পরের দিন কাজের চাপে সেই অদ্ভুত মূর্তির কথা তার আদৌ মনে ছিল না। সকালে দ্রুত ওয়ার্ডে এক প্রস্থ রাউন্ড দিয়ে ওটিতে ঢুকতে হলো। এইসব মেজর অপারেশন এখন তার করার কোনো প্রশ্নই ওঠে না। ওটি শেষ হতে হতে বেলা 3টে বাজল। হোস্টেলে ফিরে চান খাওয়া সারতে 4টে। সামান্য বিশ্রামের পর প্রতিদিনের সেই সান্ধ্য রুটিনের পুনরাবৃত্তি। ইভিনিং রাউন্ড সেরে বাড়ি ফিরে চেম্বারে বসা, গভীর রাতে ফের হাসপাতালের পথে রওনা দেওয়া। আজ তার সাথে পাগলের দেখা হলো মহাত্মা গান্ধী রোড ছাড়িয়ে কফি হাউসের দিকে কিছুটা এগোতেই। 2 মনুষ্যতর সঙ্গীকে নিয়ে ফুটপাথ ধরে সে উল্টো দিকে কোথাও চলছে। চলার ধরন দেখলে উদ্দেশ্যহীন বলে মনে হয় না। কপাল ভালো অনিশকে দেখেও সে বিশেষ পাত্তা দিল না। একবার খরদৃষ্টিতে তাকিয়ে ফের ফুটপাথের দিকে চোখ নামিয়ে নিল। দ্রুত পা চালিয়ে তাকে পেরিয়ে গিয়ে অনিশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর তখনই গত রাতে দেখা মূর্তিটার কথা মনে পড়ে গেল তার। সকালে বন্ধুদের এ নিয়ে প্রশ্ন করবে ভেবেও আর করা হয়নি। কলুটোলা স্ট্রিটে পা রেখে সে ডান দিকে অর্থাৎ সেন্ট্রাল এভিনিউয়ের দিকে তাকালো। আর তাকে দাঁড়িয়ে পড়ল চিত্রার্পিতের মতো। গত রাতে স্ট্যাচুটাকে যেখানে দেখে গেছে আজ সেই জায়গা শূন্য। অনিশ নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। পায়ে পায়ে সে জায়গাটার দিকে গিয়ে দাঁড়ালো। না, কিছুই নেই। এর মধ্যেই কি মূর্তিটা সরিয়ে নেওয়া হলো? বিস্ময়ের আরো বাকি ছিল। নিচু হয়ে রাস্তার সেই অংশটা খতিয়ে দেখতেই বোঝা গেল এখানে কোনোদিন কোনো মূর্তি বসানো হয়েছে বা এখান থেকে সরানো হয়েছে এমন কোনো চিহ্ন নেই। রাস্তার উপরিভাগের পিচের আস্তরণ সম্পূর্ণ অক্ষত। ব্যাপারটা ঠিক কি হলো? বুদ্ধিতে তো এর ব্যাখ্যা মিলছে না। স্তম্ভিত অনিশ অনেকটা যন্ত্রচালিতের মতোই ধীর পায়ে হোস্টেলে ফিরে এলো। অন্যমনস্ক থাকায় আজ সে ঘরের দরজা বন্ধ করতে গিয়ে বেশ জোরে শব্দ করে বসল। বিকাশ তা সম্ভবত আধো তন্দ্রায় ছিল। সচকিত হয়ে সে শুয়ে শুয়েই এদিকে ফিরল। কি হলো রে অনিশ, এই ফিরলি? অন্যদিন হলে হয়তো অনিশ তার ঘুমের ব্যাঘাত ঘটাতো না, কিন্তু আজকের অত্যাশ্চর্য অভিজ্ঞতার অভিঘাতে তার বিবেচনা শক্তি কাজ করছিল না। আচ্ছা বিকাশ দা, ওই কলুটোলা স্ট্রিটে একটা বাচ্চা স্ট্যাচু বসিয়েছিল, তুমি দেখেছো? এমনি সেমনি স্ট্যাচু নয়, মানে বাচ্চাটা গাড়ি চাপা পড়েছে এরকম একটা স্ট্যাচু।
কলুটোলা স্ট্রিটের ফুটপাতে? কোথায়? ফুটপাথে নয়, একেবারে রাস্তার ওপর, মানে যেখানে পুরনো বইয়ের দোকানগুলো বসে। কই দেখিনি তো। আজ সকালেই তো ওখানে গেছিলাম। কিন্তু আমি দেখেছিলাম, মানে আজ নয়, গতকাল রাতে ফেরার সময় তো আমি দেখেছিলাম। হ্যাঁ, হই পারে না, অমন কিছু ওখানে কোনোদিনই ছিল না। তাছাড়া রাস্তার মাঝখানে কেউ স্ট্যাচু বসিয়ে দেয় নাকি রে? ও বুঝেছি বুঝেছি, তুই কারুর মুখে সেই অ্যাক্সিডেন্টের কথা শুনেছিস তাই না? সে তো অনেকদিন আগেকার কথা। তুই কি তখন এই কলেজে এসেছিস? না বোধ হয়, কারণ আমি নিজেই তো তখন MBBS ফার্স্ট ইয়ারে পড়ি। তুই যে জায়গাটার কথা বলছিস ঠিক সেখানেই হিন্দু স্কুলের একটা বাচ্চা ম্যাটার রোডের চাকা একেবারে পিছিয়ে গিয়েছিল। স্কুল থেকে ফেরার পথে মায়ের হাত ছাড়িয়ে ছুটে রাস্তায় নেমেছিল। পুলিশ বডি সরাবার আগে আমরা গিয়ে দেখেছিলাম। সে বিভৎস দৃশ্য। নিশ্চয়ই তুই আমাদের কারুর মুখে কখনো ছেলেটার কথা শুনেছিস, তাই রাতের অন্ধকারে তোর মনে হয়েছে ওখানে ওরকম একটা স্ট্যাচু আছে। কি বলবে বুঝতে না পেরে অনিশ চুপ করে রইল, কারণ সে এমন কোনো বিবরণ এর আগে আদৌ শোনেন। আরে ঘাবড়াস না, এমন ভুল যে কারুর হতে পারে। এত রাতে ঘুম চোখে যাতায়াত করছিস, এতটা চাপ নেওয়া কি উচিত? যাই হোক, এখন অনেক রাত হয়েছে, আলো নিভে শুয়ে পড়। অনিশ আলো নিভিয়ে শুয়ে পড়ল বটে, তবে অত সহজে তার ঘুম এলো না। সে নিশ্চিত জানে তার দৃষ্টি বিভ্রম হয়নি। তার চেয়েও বড় কথা, এরকম কোনো দুর্ঘটনার কথা সে এই প্রথম শুনল। ভোরের দিকে ছেঁড়া ছেঁড়া ঘুমের মধ্যে স্বপ্নে সেই মূর্তিটাকে আবার দেখতে পেয়ে তার ঘুম ভেঙে গেল। উঠে সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর ঠিক করল আজ রাতে বাড়ি থেকে আসার পথে আর একবার ওই স্ট্যাচুর খোঁজ করবেই। এই রাতেও কিন্তু সেই উদ্ভট স্ট্যাচুর খোঁজ মিলল না। অনিশ হাল না ছেড়ে কলুটোলা স্ট্রিট ধরে ধীরে ধীরে এগোতে লাগলো। তার মাথায় আর একটা সম্ভাবনার কথা এসেছিল। গত পরশু রাতে যখন সে মূর্তিটা দেখে, তখন হয়তো উত্তেজনার বশে সেটার অবস্থান বুঝতে তার কিছুটা ভুল হয়ে থাকতে পারে। হয়তো মূর্তিটা আসলে আছে কলুটোলা স্ট্রিটেরই আর একটু ভেতর দিকে, কিংবা সেই রাস্তা থেকে ডান দিকে যে গলি বেরিয়েছে। পায়ে পায়ে গলির মুখ অবধি পৌঁছে গেল অনিশ। এই অবধি মূর্তির দেখা নেই। একটু ইতস্তত করে সে গলিতে পা রাখল। এই গলির আলোগুলো আরো বেশি ব্যবধানে থাকলেও রাস্তা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। এত রাতে সেই রাস্তা ফাঁকা, দুপাশের দোকানপাটও বন্ধ। যতদূর চোখ যায় মূর্তির কোনো চিহ্ন নেই। আগের বারের ঘটনা কি তাহলে সত্যিই তার চোখের ভুল? একটু অপ্রস্তুত হয়ে অনিশ ফেরার জন্য ঘুরতে গেল, আর তখনই পায়ের নিচে কোনো কিছুতে হোঁচট খেল। পড়তে পড়তে কোনো মতে নিজেকে সামলে নিল সে। নিচের দিকে তাকাতেই তার ভ্রু কুঁচকে গেল। তার পায়ের নিচে ফুটপাথে একটা ম্যান হোলের ঢাকনা। এতে হোঁচট খাওয়ার কারণ কি হতে পারে? এইবার চোখে পড়ল তার, ঢাকনাটা ফুটপাথ থেকে একটু উঠে রয়েছে। কিন্তু তার কারণ হল এর উপরিভাগ সাধারণ ম্যান হোলের ঢাকনার মতো সমতল নয়। তাতে কিছু একটা নকশা খোদাই করা আছে। নিচু হয়ে ভালো করে দেখতে গিয়ে অনিশ স্তম্ভিত হয়ে গেল। নকশা নয়, রীতিমতো ভাস্কর্য, এবং নিখুঁত। সম্ভবত ঢাকনা তৈরির সময় গলানো লোহা ছাঁচে ঢালা হয়েছিল। একটা বাচ্চার মুখ, বোধহয় মেয়ে, কারণ মাথার দুপাশে বিনুনির আভাস চোখে পড়ছে। বাচ্চাটা মুখ তুলে এক দৃষ্টি ওপরের দিকে চেয়ে আছে। শুধু তাই নয়, তার দু চোখে আকুল আরতি। অনিশ দুপা পিছিয়ে এলো। মধ্য কলকাতার রাস্তায় এই ধরনের উদ্ভট ভাস্কর্য কার মস্তিষ্ক প্রসূত? পূর্ত দপ্তরের সহযোগিতা না থাকলে এ কি সম্ভব? কি মনে করে হোস্টেলে ফেরার আগে সে মোবাইলের ক্যামেরায় জিনিসটার একটা ছবি তুলে নিল। একটা প্রমাণ থাকা দরকার যেটা বিকাশদা বা অন্য কাউকে দেখানো যেতে পারে। রাস্তার আলো কাছাকাছি থাকায় ছবিটা খুব খারাপ ওঠেনি। মেয়েটার মুখ স্পষ্ট বোঝা যায়। অথচ পরদিন সকালে ঘুম থেকে উঠে ফোনের গ্যালারি খুলে ছবিটা বার করে সে আর একবার চমকে উঠল। একটা অত্যন্ত সাধারণ ঢালাই লোহার ম্যানহোলের ঢাকনা।
গায়ে ভাস্কর্য দূরের কথা, কোনো কারুকাজও নেই। কতগুলো সংখ্যা খোদাই করা আছে। এ কিভাবে সম্ভব? হতভম্ব ভাবটা কাটতেই সে দ্রুত মুখ হাত ধুয়ে গায়ে জামা কাপড় চাপিয়ে বেরিয়ে পড়ল। ডিউটিতে যেতে দেরি হয় হোক, আগে এই রহস্যের সমাধান দরকার। সকাল 7:30টায় অঞ্চলটা কিন্তু রীতিমতো কর্মব্যস্ত। গভীর রাতের শুনশান রূপের সাথে তার কোনো মিল নেই। এই গলিপথেও অনবরত ছোটখাটো গাড়ির যাতায়াত, তার সঙ্গে ঠেলা গাড়ির ক্যাঁচকোঁচ, ভ্যান রিক্সার ভেঁপু আর পথ চলতি মানুষের কথাবার্তা মিলেমিশে জায়গাটা কোলাহল মুখর হয়ে উঠেছে। অনেক ভেবে এবং বেশ কিছুক্ষণ আগু পিছু করে অনিশ অবশেষে বিশেষ একটা ম্যানহোলের সামনে এসে দাঁড়ালো। তার কোনো সন্দেহ নেই যে এটাই সেই ম্যানহোল। এর ঢাকনার উপরেই গত রাতে সে ওই অদ্ভুত ভাস্কর্য দেখেছিল। কিন্তু দিনের আলোতে সেখানে কোনো মেয়ের মুখাবয়বের চিহ্ন মাত্র নেই। তার চোখের সামনে অতি সাধারণ একটা লোহার ঢাকনা, আর 5টা ম্যানহোলে যেমন থাকে, অথবা তার মোবাইলে তোলা ফটোতেও যেরকম আছে। ব্যাপার কি? গতকাল গভীর রাতে গলির দুধারের দোকানপাট বন্ধ ছিল, আজ সেগুলো খোলা। এই ম্যানহোলের ঠিক পাশেই একটা পান সিগারেটের দোকান। তার অবাঙালি দোকানদার খৈনি খেতে খেতে কৌতূহলী দৃষ্টিতে অনিশকে লক্ষ্য করছিল। না, মানে ঠিক খুঁজছি না। আসলে কাল রাতে এই ম্যানহোলের ঢাকনার উপর একটা বাচ্চা মেয়ের মুখের ছবি দেখেছিলাম, সেটাই খুঁজছিলাম আর কি। ভাষাগত ব্যবধানের দরুন প্রশ্নকর্তা তার কথার পুরোটা সম্ভবত বুঝে উঠতে পারল না। তবে তার চোখ মুখে হঠাৎ একটা আগ্রহের ছাপ ফুটে উঠতে দেখা গেল। हाँ अरे वो तो बड़ी अफसोस की बात है। আক্ষেপের কথা? কিসের আক্ষেপ? কৌতূহলী অনিশ তাকে প্রশ্ন করে যে তথ্য জানতে পারল তা রীতিমতো মর্মান্তিক। আজ থেকে বছর 5 আগে এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। সে সময় বেশ কিছু ম্যানহোলের ঢাকনা চুরিয়ে গেছিল, ফলে ফুটপাথের উপর হাঁ হয়েছিল অনেকগুলো বিপজ্জনক গর্ত। অনিশ যে ম্যানহোলের সামনে দাঁড়িয়ে আছে, ফুটপাথবাসী এক পরিবারের একটা 5-6 বছরের বাচ্চা মেয়ে খেলতে খেলতে কোনোভাবে তার মধ্যে পড়ে যায়। ঘটনাটা তৎক্ষণাৎ কারো চোখে না পড়ায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ম্যানহোল থেকে তোলা হয় তার মৃতদেহ। এরপরই পূর্ত দপ্তরের উদ্যোগে সমস্ত ম্যানহোলে আবার ঢাকনা বসানো হয়। দোকানের সঙ্গে কথা শেষ করে হোস্টেলে ফেরার পথে স্তম্ভিত এবং বিষণ্ণ অনিশের মাথায় একটা অলীক সম্ভাবনা উঁকি দিচ্ছিল। আগের বারে সে যেখানে রাস্তার উপর বাচ্চা ছেলেটার স্ট্যাচু দেখতে পেয়েছিল, বিকাশ তার বিবরণ অনুযায়ী সেখানেই পথ দুর্ঘটনায় একটা ছেলের মৃত্যু হয়। এবারের ঘটনা অনেকটা একই রকম। আচ্ছা, সে কি দুবারেই এমন জায়গায় ওরকম ভাস্কর্য দেখতে পেয়েছে যেখানে অতীতে কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটেছে? এ কি কোনো অলৌকিক সংকেত? না, তা অসম্ভব। অনিশ সবলে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। দুর্ঘটনার ব্যাপারটা নিছক সমাপতন ছাড়া আর কিছুই নয়। আর তার চোখের ভুল কোনো মতেই হয়নি। দুবারেই সে সত্যিকারের কোনো ভাস্কর্য দেখেছিল, কিন্তু পরে সেই ভাস্কর্য বেমালুম সরিয়ে ফেলা হয়। অতীতের কোনো ঘটনার অনুসরণে ভাস্কর্য বসানো এবং পরে তা সরিয়ে ফেলাটা এক বা একাধিক ব্যক্তির ষড়যন্ত্র হতে পারে। যদিও সেই ষড়যন্ত্রের উদ্দেশ্য ঠিক কি তা সঠিক বোঝা যাচ্ছে না। আরও একটা হেঁয়ালি রয়ে যাচ্ছে, তার মোবাইলে তোলা ছবিটা পরে পাল্টে গেল কিভাবে? হাসপাতালের কাজের চাপে এই ঘটনার ব্যাখ্যা নিয়ে আর ভাববার অবকাশ না পেলেও অনিশ ব্যাপারটা ভুলতে পারেনি। তাই গভীর রাতে প্র্যাকটিস সেরে হোস্টেলে ফেরার সময় কলুটোলা স্ট্রিটের মুখে এসে একটু ইতস্তত করে সে ফের গলিটার দিকে পা বাড়াল। কিছুক্ষণের মধ্যেই আবার এসে দাঁড়ালো সে ম্যানহোলটার সামনে। না, তার ঢাকনায় আজকেও কোনো অসাধারণত্বের চিহ্ন নেই। মামুলি একটা ঢালাই লোহার চক্র ছাড়া আর কিচ্ছু নয়। অর্থাৎ কাল রাতের সেই বিশেষ ঢাকনাটা আজ রাতে আর বসানো হয়নি।
এমনও হতে পারে অজ্ঞাত পরিচয় সেই ষড়যন্ত্রকারীরা আজকে সেটা নিয়ে গিয়ে বসিয়েছে অন্য কোনো ম্যান হলে। সেখানে দাঁড়িয়ে অনিশ আকাশ পাতাল ভাবছে, এমন সময় আবার তুমি আবার চলে এসছো থেকে। এত রাতে এখানে কি করছো? চমকে উঠে পেছনে ফিরে অনিশ দেখল সেই পাগল দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে 2 চতুষ্পদ। কিন্তু ভয় পেলেও এবার সে পিছু হটল না। তার হঠাৎ মনে পড়ে গেছে আগের বারের মূর্তিটা দেখেও পাগল অবাক হয়নি, বরং তাকে চলে যেতে বলেছিল। নিশাচর এই উন্মাদ হয়তো এই অদ্ভুত রহস্য বা ষড়যন্ত্রের কিছুটা হলেও জানে। কাল রাতে এখানে ম্যানহোলের ঢাকনার ওপর খোদাই করা একটা মেয়ের মুখ দেখেছিলাম। বাচ্চা মেয়ে, মুখ দেখলে মনে হয় জলে ডুবে যাচ্ছে, বাঁচতে চাইছে, কিন্তু আজকের ঢাকনাটা পাল্টে গেছে। লোকটা চুপ করে অনিশের কথা শুনছিল। এই সময় তার মুখ দেখে তাকে আদৌ অপ্রকৃতিস্থ বলে মনে হচ্ছিল না, কিন্তু এরপরে দৃশ্যতই কিছুটা শিউরে উঠে সে যা বলল তা আপাত দৃষ্টিতে অর্থহীন। এইসব জিনিসই চায়, সবটা এইসব জিনিসই চায়। চলে যা। কি বললেন? শহরটা কি চায়? পাগল আবার হঠাৎ খেপে উঠল। অনিশের কথার উত্তরে সে সোজা হয়ে দাঁড়িয়ে 2 হাত দুদিকে প্রসারিত করে ভয়ঙ্কর ভঙ্গিতে এগিয়ে এল। চলে যাও। তার কথা শুনে এই পরিস্থিতিতে অনিশের হাসি পেল। পাগল হওয়ার আগে কি রবীন্দ্রনাথের গল্প পড়েছিল? কি মিথ্যে! চলে যাও। তার ও অনুচরদের আগ্রাসী মূর্তির সামনে অনিশ আরও একবার পিছিয়ে আসতে বাধ্য হল। এই রাতেও বিছানায় শুয়ে অনেকক্ষণ তার ঘুম এলো না। মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো অনেকগুলো প্রশ্ন। তার মধ্যে প্রথম ও প্রধান হল, এইসব বিকৃত রুচির ভাস্কর্য পর্যায়ক্রমে স্থাপন ও অপসারণ করছে কারা? প্রশাসন কি এ বিষয়ে ওয়াকিবহাল? এই কর্মকাণ্ড কি শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ, নাকি এর জাল বিস্তৃত রয়েছে শহরের অন্যত্র? এরপর থেকে প্রতি রাতে পায়ে হেঁটে হোস্টেলে ফেরার সময় সে চারিদিকে সতর্ক দৃষ্টি রাখতে লাগল। বিধান সরণি এবং কলেজ স্ট্রিট থেকে দুপাশে যেসব রাস্তা আর গলিবার হয়েছে, মাঝে মধ্যে ঢুকে পড়তে লাগলো তার কোনোটাতে। ক্রমশ এই অনুসন্ধান তার কাছে একটা নেশার মতো হয়ে উঠল। এই অধ্যাবসায়ের পুরস্কার মিলল প্রায় 20 দিন পরে। সে রাতে অনিশ বিধান সরণি থেকে ডান দিকে একটা গলিতে কিছু দূর ঢুকেছিল। এই গলির দুর্গাপুজো বিখ্যাত। গলির মুখ থেকে কিছুটা ভেতরের একটা মাঠে পুজো হয়। প্রতি বছর সে সময় দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের সমাগম হয়। এখন অবশ্য সেই মাঠ একেবারে জনহীন। সেই আলোকোজ্জ্বল সমারোহের চিহ্ন মাত্র নেই। মাঠের কাছাকাছি আসতেই চোখে পড়ল যে জায়গা জুড়ে প্যান্ডেল হয় তার মাঝামাঝি একটা মানুষের চেহারা উপুর হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। রাস্তার আলো সেখানে যেটুকু পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে চেহারাটা নিশ্চল। তাছাড়া হাত পা দেহের সাথে যে উৎকট কোণে রয়েছে, কোনো জীবিত মানুষের ক্ষেত্রে তা অসম্ভব। সন্তর্পণে মাঠে নেমে অবয়বটার কাছে গিয়ে অনিশ বুঝল তার অনুমান অভ্রান্ত। এটাও মূর্তি। আরও আশ্চর্যের বিষয়, এবারের মাধ্যম মাঠের বালি মিশ্রিত মাটি। মূর্তির ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, নিচে একটা হাফ প্যান্ট। সম্ভবত শ্রমিক শ্রেণীর মানুষ। দেখে মনে হয় অনেক উচ্চতা থেকে পড়ে মৃত্যু। উপুড় হয়ে পড়ে থাকায় মাথা বা দেহের সামনের দিকের আঘাত চোখে পড়ছে না, তবে মাথার চারপাশে জমাট বাঁধা রক্ত বরাবরের মতোই নিখুঁতভাবে সৃষ্টি করা। আশ্চর্যের বিষয় হলো, খোলা মাঠের মাঝখানে উঁচু জায়গা আসবে কোথা থেকে? আশেপাশের বাড়িগুলো তো অনেকটাই দূরে। হতভম্ব অনিশ মোবাইল বার করে মূর্তিটা ছবি তুলতে যাবে, ঠিক সেই সময় তার মনে হলো কেউ তাকে লক্ষ্য করছে।
সচকিত হয়ে আশেপাশে তাকিয়ে সে কাউকেই দেখতে পেল না, কিন্তু অস্বস্তিকর অনুভূতিটা রয়েই গেল। একটু ভয় পেয়েই সে দ্রুত পা চালিয়ে বিধান সরণির নিরাপদ আশ্রয়ে ফিরে এলো। তবে এই মূর্তির নেপথ্যেও কোনো ঘটনা বা দুর্ঘটনা আছে কিনা জানার কৌতূহলে পরের দিন দুপুরে হাসপাতালের কাজ সেরে সে আবার সেই গলিতে ফিরে এলো, এবারে বাস ধরে। দিনের আলোয় মাঠটা পুরোপুরি অন্যরকম, এবং প্রত্যাশিতভাবেই সেই মূর্তি উধাও। মাঠের মাটিতে তার কোনো চিহ্ন রয়ে গেছে কিনা জানার জন্য অনিশ জায়গাটা খুঁটিয়ে পরীক্ষা করছিল। সেরকম কিছু চোখে পড়ছিল না। তাকে ওই অবস্থায় দেখে মাঠের পাশের ক্লাব থেকে বছর 20 একটা ছেলে কৌতূহলী মুখে এগিয়ে এলো। ও দাদা, কি হয়েছে? কিছু খুঁজছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা মূর্তি। সে তো কবেই সব চুকে বুকে গেছে। ওসব নিয়ে আবার নাড়াচাড়া করছো কেন চাঁদ? হ্যাঁ, তাকে অবাক করে দিয়ে ছেলেটা হঠাৎ মারমুখী হয়ে উঠল। কে বল দেখি? খবরের কাগজের টিকটিকি নাকি? বলতে বলতে সরাসরি অনিশের কলার চেপে ধরল সে। হতভম্ব অনিশ কিছু বলার আগেই গোলমালে আকৃষ্ট হয়ে ক্লাবঘর থেকে একজন মধ্যবয়সী মানুষ বেরিয়ে এলেন। এই ছাড়ো নাকে, এত মাথা গরম করার কি হয়েছে? হ্যাঁ, আরে দেখো না সত্যদা, ওই মক্কেল এসে আর ওই মিস্ত্রিটার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। হ্যাঁ তাই নাকি? মাঝ বয়সী, যার নাম সত্যদা, ওদের দিকে এগিয়ে এলেন। কেন ভাই? মিস্ত্রিটা যে নিজেই বেখেয়ালে প্যান্ডেলের মাথা থেকে পড়ে গেছিল এ তো প্রমাণ হয়েই গেছে, তাই না? এর মধ্যে ক্লাবের কোনো দোষ ছিল না। আপনি আসুন ভাই, এতদিন পরে এ নিয়ে আহার জল ঘোলা করবেন না। আসুন আসুন। অনিশ যা বোঝার তা মোটামুটি বুঝে নিয়েছিল। ওদের সামনে থেকে সরে এসে গলির মুখের চায়ের দোকানে এসে 1 কাপ স্পেশাল চায়ের অর্ডার দিল। সেই চায়ে চুমুক দিতে দিতে দোকানদারকে কিছু প্রশ্ন করে কৌশলে ঘটনাটা পুরোপুরি জেনে নিল। এবছরের দুর্গাপুজোয় এখানকার মণ্ডপ তৈরি হয় দাক্ষিণাত্যের এক মন্দিরের অনুকরণে। সেই মন্দিরে চূড়া বসাতে গিয়ে একজন মিস্ত্রি পা ফসকে নিচে পড়ে যায়। মৃত্যু হয় তৎক্ষণাৎ। পুলিশের প্রাথমিক অভিযোগ ছিল ক্লাব কর্তৃপক্ষ বা প্যান্ডেল নির্মাতার তরফে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। শেষে অনেক কাঠখড় পুড়িয়ে ক্লাব পুজো করার অনুমতি পায়। পরে হোস্টেলে বসে এ নিয়ে অনেক ভেবেও অনিশ রহস্যের কোনো সমাধান করতে পারে না। মাঠের মধ্যে নিহত মিস্ত্রির মূর্তি বসিয়ে কার কি লাভ? তার উপর এই মূর্তিটা ছিল মাঠের বালি আর মাটি দিয়েই তৈরি। এক বা একাধিক শিল্পী যদি রাতের অন্ধকারে ওখানে বসে তা বানিয়েও থাকে তাহলেও কিছুটা সময় লাগার কথা। ফলে অঞ্চলের মানুষের হাতে তাদের ধরা পড়ার সম্ভাবনা প্রবল। আর ওই মূর্তি সরাতে গেলে যে তা অবিকৃত রাখা কার্যত অসম্ভব, এ কথাও সহজেই অনুমেয়। তাহলে এরপরেও তার দৃঢ় বিশ্বাস ছিল এসব মূর্তির নেপথ্যে মানুষের হাত আছে। কিন্তু সেই ধারণা প্রবল ধাক্কা খেল এর ঠিক 1 মাস পরে। ইতিমধ্যে চলার পথে সে আরও 2-1 বার এরকম দুর্ঘটনা বিষয়ক ভাস্কর্যের মুখোমুখি হয়েছে। অতটা বিস্মিত না হলেও খুঁটিয়ে দেখার জন্য থেমেছে। আশ্চর্যের ব্যাপার হলো প্রতিবারই মনে হয়েছে কেউ যেন আড়াল থেকে তার উপর লক্ষ্য রাখছে। সেই অদৃশ্য চোখ এই মূর্তি নাটকের কুশীলবদের কারোর হতে পারে এবং তার উদ্দেশ্য পুরোপুরি সাধু নাও হতে পারে। এই কথা ভেবে সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে এসেছে। কিন্তু এক রাতে কিছুটা অন্যরকম ঘটনা ঘটল। সেটা ডিসেম্বরের জনহীন রাত। সোয়েটারের উপর জ্যাকেট চাপিয়েও অনিশের বেশ ঠান্ডা লাগছিল। বিধান সরণি আর গ্রে স্ট্রিটের সংযোগস্থলে পৌঁছে সে গলার মাফলার ঠিক করতে একটু থামল। আর ঠিক তখনই তার ঘাড় যেন আপনা থেকেই বাঁ দিকে কিছুটা ঘুরে গেল। সেই সঙ্গে মনে হলো ওদিকে একটু এগিয়ে দেখা উচিত। কি ব্যাপার? একটু অবাক হয়েই অনিশ গ্রে স্ট্রিটে পা বাড়াল। তবে বেশি দূর যেতে হলো না। মোড় থেকে আন্দাজ 50 মিটার দূরে ফুটপাথের ওপর বহু প্রাচীন একটা শহীদ বেদি রয়েছে। এটা অনিশ আগে দেখেছে এবং এর ইতিহাস অন্তত তার অজানা নয়।
বাবার মুখে সে শুনেছে গত শতাব্দীর 70-এর দশকের অশান্ত সময় এখানে একজন বামপন্থী নেতা বিরোধী শিবিরের দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন। এটা তারই স্মরণিকা। কিন্তু আজ রাতে সে সবিস্ময়ে লক্ষ্য করল মার্বেল পাথরের বেদির একটা দিকে এক অদ্ভুত স্ফীতি। না, স্ফীতি নয়, বরং ওটা একটা মানুষের দেহ। সম্পূর্ণ দেহ নয়, শুধু একটা পিঠ। রাস্তার আলোয় মেরুদণ্ড আর পাঁজরের স্পষ্ট আভাস চোখে পড়ছে। ধনুকের মতো বাঁকা সেই পাথরের পিঠে আমূল প্রথিত রয়েছে একটা পাথরের ছুরি। স্তম্ভিত অনিশ একেবারে কাছে না গিয়ে একটু দূর থেকেই ভালোভাবে দেখল, না, এর পেছনে মানুষের হাত থাকতে পারে না, কারণ আগে না দেখা এই অংশটুকু কোনো সংযোজন নয়। বেদির মার্বেলই যেন কোনো অজ্ঞাত উপায়ে কিছুটা ফুলে উঠে এই আকৃতি সৃষ্টি করেছে। অন্যান্য অংশের বিবর্ণ ও শ্যাওলা ধরা পাথরের থেকে এর কোনো তফাৎ নেই। অনিশের শরীরে একটা শিহরণ খেলে গেল। এর ব্যাখ্যা কি? ভাবতে ভাবতেই সেই পরিচিত অস্বস্তিটা দ্বিগুণ প্রাবল্য নিয়ে আবার ফিরে এলো। অলক্ষ্য থেকে কেউ যেন তার গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছে। এদিক ওদিক তাকিয়ে যথারীতি কাউকেই দেখা গেল না, কিন্তু সেই অদ্ভুত অনুভূতিটা ক্রমশ আরো তীব্র হয়ে ওঠায় সে ঘুরে আবার বিধান সরণের দিকে ফিরে যেতে বাধ্য হল। এরপর অবশ্য সে আর এই ধরনের ভাস্কর্যের কোনো খোঁজ করেনি। বাড়ি থেকে বেরোনোর পর কোনো দিকে না তাকিয়ে যথাসম্ভব দ্রুত হেঁটে হোস্টেলে ফিরে আসত। তার মনে বাসা বেঁধেছিল ভয় মিশ্রিত একটা চাপা অস্বস্তি। তার প্রধান কারণ বিজ্ঞানের ছাত্র এবং অলৌকিকে অবিশ্বাসী হয়েও এইসব ঘটনার কোনো যুক্তিনিষ্ঠ ব্যাখ্যা সে খুঁজে পায়নি। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে এক রাতে প্রতিদিনের বাঁধা পথ ছেড়ে একটু অন্যদিকে যেতেই হলো, একটা বিশেষ প্রয়োজনে। স্নাতকোত্তর পাঠ্যক্রমে প্রবেশিকা পরীক্ষার জন্য তার ও তার বন্ধুদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অত্যন্ত কঠিন এই পরীক্ষার প্রস্তুতির জন্য স্নাতক স্তরে পড়া সমস্ত বিষয়ের প্রামাণ্য বইয়ের সাম্প্রতিকতম সংস্করণ হাতে থাকা দরকার। সমস্যা হলো এসব বইয়ের অধিকাংশ বিদেশি প্রকাশনী থেকে প্রকাশিত এবং ভারতীয় মুদ্রায় সেগুলির দাম অনিশের মতো সাধারণ ঘরের ছেলের ধরা ছোঁয়ার বাইরে। তাই এই শ্রেণীর ছেলেরা অনেক সময় বাধ্য হয়েই কয়েকজন অসাধু ব্যবসায়ীর কাছ থেকে সুলভ মূল্যে এসব বইয়ের বেআইনি জেরক্স কপি সংগ্রহ করে। বন্ধুদের মারফত অনিশের সাথে নির্মাল্যদা নামে এরকম এক ব্যবসায়ীর পরিচয় হয়। কাজটা আইনসঙ্গত নয় জেনেও এই নির্মাল্যদার কাছ থেকে উইলিয়ামসের প্রসূতিবিদ্যা বইয়ের একটি কপি সংগ্রহ করতে চায় সে। বই পাবে, তবে আমার বাড়ি থেকে নিতে হবে রাত 10টার পর, পেমেন্ট হাতে হাতে। রাত 10টা? কিন্তু সে সময় তো আমি চেম্বারে থাকি, হোস্টেলে ফিরতে ফিরতে 12টা-1টা তো বাজে। তখন এলেও চলবে, আসলে আমার বইয়ের লেনদেন রাত 10টার পরেই শুরু হয়। এসব কারবার তো আর দিনের আলোয় করা চলে না। সেই কথা অনুযায়ী কাজ হলো। জানুয়ারির এই রাতে মেডিকেল কলেজের কাছেই বউবাজারের দুর্গা পিতুরি লেনে নির্মাল্যদার বাড়ি থেকে নগদ টাকার বিনিময়ে প্রার্থিত বস্তুটি সংগ্রহ করে অনিশ যখন বাইরে এসে দাঁড়ালো, ঘড়িতে তখন রাত প্রায় 1:30 বাজে। প্রায়ন্ধকার গলিপথের দুদিকে প্রাচীন সমস্ত বাড়ির জরাজীর্ণ এবং পলেস্তারা খসে পড়া হতশ্রী দেওয়াল। স্ট্রিট ল্যাম্পের ম্লান আলোয় কোথাও জীবনের কোনো চিহ্ন মাত্র নেই। এরকম নির্জনতায় একটু গা ছমছম করায় সে প্রায় ছুট পায়ে বড় রাস্তা অর্থাৎ বউবাজার স্ট্রিটের দিকে এগিয়ে চলল। কিন্তু গলির মুখে পৌঁছে তাকে থমকে দাঁড়াতে হলো। গলিটার প্রথম বাড়িটা নোনা ধরা দেওয়ালের গায়ে এলিয়ে রয়েছে একটা মূর্তি, এবং এই গলিতে ঢোকার সময় এমন কোনো মূর্তি তার চোখে পড়েনি। এবার আর বিস্ময় বা কৌতূহল নয়, বরং মনে কিছুটা ভয় নিয়েই সে সন্তর্পণে সেদিকে এগিয়ে গেল। এই মূর্তি ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি নয়, বাড়ির দেওয়ালের গায়েই যেন তা খোদাই করা নগ্ন নারী মূর্তি। স্বেচ্ছায় বিবসনা নয়, আবরণ ছিল। দেহের উপরিভাগ থেকে সেই পোশাকের ছিন্ন অংশ রাস্তায় লুটিয়ে আছে, যেন তা সবলে ছিঁড়েছে কোনো নরপশু। দেহের নিচের অংশ উন্মুক্ত, যোনিপথ থেকে রক্তের একটা ক্ষীণ ধারা রাস্তায় গড়িয়ে এসেছে।
সেই অনুপুঙ্খটুকুও একেবারে নিখুঁত। মেয়েটির দু চোখ বন্ধ, ঘাড়টা অদ্ভুতভাবে একদিকে হেলে পড়েছে। দেখলেই মনে হয় দেহে প্রাণ নেই। যৌন নির্যাতনের শেষে নৃশংসভাবে তাকে হত্যা করেছে কেউ। স্তম্ভিত হয়ে অনিশ সেদিকে তাকিয়ে আছে। এমন সময় সে অনুভব করল আবারও তাকে নজরবন্দি করেছে এক বা একাধিক অদৃশ্য চোখ। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেলেও অনুভূতিটা ক্রমেই তীব্রতর হয়ে উঠল। আর তারপরেই একটা ক্রুদ্ধ গর্জন, চাপা কিন্তু ভয়ঙ্কর। সেই আওয়াজে একাধারে মিশে আছে ক্ষোভ, দেশ এবং অবর্ণনীয় ঘৃণা। সব থেকে আশ্চর্যের বিষয়, অনিশের মনে হলো সেই হুঙ্কার সে ঠিক কানে শুনতে পায়নি, বরং সরাসরি তার মাথার মধ্যে এসে বিস্ফোরিত হয়েছে। প্রবল আতঙ্কে কয়েকটা মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থাকার পর অনিশ হাত পায়ের শার্ট ফিরে পেল। তৎক্ষণাৎ গলি থেকে বেরিয়ে এসে প্রাণপণে হাসপাতালের দিকে ছুটতে লাগলো। হাসপাতালের প্রকাণ্ড গেট দিয়ে ঊর্ধ্বশ্বাসে ভেতরে ঢোকার মুখেই কারোর সঙ্গে ধাক্কা লেগে সে প্রায় পড়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে লোকটা তাকে ধরে ফেলল। অনিশ দেখল লোকটা আর কেউ নয়, সেই দীর্ঘকায় পথবাসী উন্মাদ। তার পোষ্যরা একটু দূরে দাঁড়িয়ে এদিকে লক্ষ্য রাখছে। তীক্ষ্ণ দৃষ্টিতে অনিশের মুখের দিকে তাকিয়ে পাগল জানতে চাইল, দৌড়াচ্ছিল কেন? কোনো অজ্ঞাত কারণে এই মুহূর্তে এই আদ্যন্ত অপরিচ্ছন্ন পুতিগন্ধময় মানুষটিকে অনিশের মনে হলো পরম ভরসার স্থল। রুদ্ধশ্বাসে কিছুটা অসংলগ্ন ভঙ্গিতে সে তার সাম্প্রতিক মূর্তি দর্শনের কথা খুলে বলল, আমি এটার কথা জানি। ও হাড় কাটাগুলির মেয়ে, হাড় কাটাগুলির মেয়ে, সব জানি, সব জানি। অনিশ তাকিয়ে রইল। হাড়কাটা গলির কথা তার অজানা নয়। আসল নাম প্রেমচাঁদ বড়াল লেন। তবে একসময় সেখানে হাড় কেটে চিরুনি তৈরির কিছু কারিগর থাকত। অঞ্চলটা কলকাতার প্রাচীন এবং কুখ্যাত নিষিদ্ধ পল্লী। কিন্তু কিন্তু হাড়কাটা গলি তো ওখান থেকে অনেকটা দূরে। এই সবাই তো হাড় কাটাগুলিতে নিজের ইচ্ছে আসে না। এই মেয়েটা আসেনি, এক রাতে পালিয়ে গিয়েছিল, পালিয়ে কিন্তু পারলো না। তুমি যেখানে দেখছো সেখানে দালালরা ধরে ফেললো, সবাই মিলে রেপ করলো। কিন্তু আমি সেই মেয়ের স্ট্যাচু দেখলাম কেন? ওটা ওটা ওখানে এলো কি করে? এখনো বুঝতে পারোনি? বুঝতে পারিনি। এই শহরটা নোংরা, একবারে নোংরা। এখানে যা কিছু খারাপ ঘটে, অ্যাক্সিডেন্ট, রেপ, মার্ডার, সবকিছু রাতের বেলা ফিরে ফিরে দেখতে চায়। মজা পায় তাতে, মজা পায়। হতবুদ্ধির মতো লোকটার মুখের দিকে তাকিয়ে থাকলেও অনিশের মস্তিষ্কে তার বক্তব্য ক্রমেই প্রাঞ্জল আর স্পষ্ট হয়ে উঠছিল। এই উন্মাদ বলতে চাইছে এই মহানগরের বাহ্যিক রূপের আড়ালে লুকিয়ে আছে একটা কদর্য কালো সত্তা। এর পথে পথে যত ভয়াবহ ও ঘৃণ্য ঘটনা ঘটে সেগুলো সেই সত্তা সযত্নে স্মৃতিপটে সঞ্চয় করে রাখে। তারপর গভীর রাতের নির্জন অবসরে সেই সব রক্তপাত, মৃত্যু, ধর্ষণ, হত্যার মুহূর্তগুলোকে সেই স্মৃতি থেকে সে পুনরুজ্জীবিত করে তোলে। একান্তে উপভোগ করতে থাকে উৎকট নৃশংস উল্লাসে। অবিশ্বাস্য, অবাস্তব, অবৈজ্ঞানিক, কিন্তু সত্যি। এখন অনিশতা জানে। হঠাৎই তার একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা, শেষ কয়েকবার এরকম জিনিস দেখতে পেলে একটা ব্যাপার হয়েছে একটা, আমার মনে হয়েছে আড়াল থেকে কেউ যেন আড়াল থেকে আমাকে দেখছে।
আড়াল থেকে তো তোমাকে দেখেছে? আড়াল থেকে তোমাকে দেখেছে? অনিশ সম্মতিসূচক ঘাড় নাড়ল। তারপর গত কয়েকবারের ঘটনা বিস্তারিত জানালো। শেষবারের সেই অদ্ভুত অশ্রুত গর্জনের কথাও বাদ দিল না। শুনতে শুনতে হাসপাতালের হ্যালোজেন আলোয় পাগলের মুখ পাংশু রক্তশূন্য হয়ে গেল। সর্বনাশ হয়ে গেছে। তুমি যে ব্যাপারটা জেনে ফেলেছ, শহরটা টের পেয়ে গেছে। কি হবে এবার? ও তোমাকে নজরে রাখছে। আসলে আমার মতো মানুষকে তো বার্তা দেয় না। যা পারি বকি, কিন্তু তোমার মতো ভদ্রলোকের মুখ থেকে সত্যিটা জানাজানি হোক, এটাও চাইবে না। তার মানে এরপর ও তোমার ক্ষতি করতে চাইবে। এখন থেকে রাত বিরেতে একা একা রাস্তাঘাটে ঘুরো না, একদম না। হ্যাঁ, মনে থাকবে? রাত বিরেতে একা নয়, বাইরে নয়, ক্ষতি করে তোমার। যাও যাও যাও। সে বিদায় নিলে অনিশ শ্রান্ত পায়ে হস্টেলের দিকে এগোচ্ছিল। জেনারেল এমার্জেন্সির সামনে এত রাতেও কিছু লোকের ভিড়। সেখান থেকে দুটো বড় বিল্ডিংয়ের মাঝখান দিয়ে একটা সরু গলি চলে গেছে। এত রাতে সেই পথ জনহীন। একটা পাবলিক টয়লেট বা সুলভ শৌচালয়ের পেছন দিক দিয়ে ঘুরে গলিটা সার্জারি ও অস্থি বিভাগে পৌঁছেছে। এখানেই এই দুই বিভাগের এমার্জেন্সি, এবং এই ভবনের পেছনেই অনিশের হোস্টেল। এই গলিপথে আলো বলতে সুলভ শৌচালয়ের ছাদে লাগানো একটা কমজোরি ল্যাম্প। সেই আলোয় শৌচালয়ের পেছনের দেওয়ালে রঙিন টাইলস দিয়ে তৈরি উঁচু নিচু নকশা বরাবরই অনিশের দৃষ্টি আকর্ষণ করে। আজকেও যেতে যেতে অভ্যাসবশত সেদিকে তাকালো, আর তাকাতেই চমকে উঠল। দাঁড়িয়ে পড়ল স্থানুর মতো। শৌচাগারের দেওয়ালে আজ কোনো জ্যামিতিক নকশা নয়, বরং ছোট ছোট রঙিন টাইলস দিয়ে এক সুস্পষ্ট ছবি আঁকা হয়েছে। এক তরুণের ছবি, এবং যথারীতি এই ছবিও স্বাভাবিক নয়। তরুণ তার দুই হাত ওপরে তুলে রেখেছে, যেন কোনো প্রাণঘাতী আঘাত প্রতিহত করার অক্ষম আশায়। সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি, কারণ তার কপালের ঠিক মাঝখানে একটা রক্তাক্ত বিভৎস ক্ষত। ধারালো নয়, যেন কোনো ভোঁতা অস্ত্রের প্রচণ্ড আঘাতে মাথার খুলির একটা অংশ ভেঙে ভেতর দিকে ঢুকে গেছে। হঠাৎ কিছু একটা মনে হতে অনিশ ছবিটার দিকে এক পা এগিয়ে গেল। পরক্ষণেই তার গলা চিরে বেরিয়ে এলো একটা অস্ফুট আর্তনাদ। আঘাতের ফলে বিকৃত হলে তরুণের মুখাবয়ব স্পষ্ট বোঝা যায়, এবং সেই মুখ অনিশের সুপরিচিত। সেই মুখ সে প্রতিদিনই আয়নায় দেখতে পায়। ঘটনার অভিঘাতে কিছুক্ষণ বিহ্বল হয়ে থাকার পর অনিশ আরও একবার দৌড়ল। থামলো একেবারে হোস্টেলে নিজের ঘরে ঢোকার পর। যা হয়েছে তারপর নির্বিঘ্নে ঘুমের প্রশ্নই ওঠে না। মাথায় অজস্র এলোমেলো চিন্তা নিয়ে সে সারা রাত বিছানায় জেগে কাটালো। এই অলৌকিক দৃশ্যের অর্থ কি? তার নিজের তো কোনো রকম আঘাত বা শারীরিক ক্ষতি হয়নি, তাহলে দেওয়ালের টাইলসে তার মুখের আকৃতি ফুটে উঠবে কেন? নাকি ব্যাপারটা স্রেফ তার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা? উপর্যুপরি এই সমস্ত অবিশ্বাস্য অভিজ্ঞতার প্রভাব। সম্ভবত ভোরের দিকে দুচোখ জুড়ে এসেছিল। ঘুম ভাঙল বেশ বেলায়। বিকাশ তার কণ্ঠস্বরে, অনিশ, অনিশ, এই তোর না আজ অনকল ডিউটি, যাবি না? কি ঘুম রে বাবা। শোন, তোর এই অতিরিক্ত রাত জাগা ছাড়তো। নিশাচর বৃত্তি যে ছাড়তেই হবে এবং তার জন্য প্রয়োজন হলে প্র্যাকটিসও আপাতত মুলতুবি রাখতে হবে, তা অনিশ অনেক আগেই ঠিক করে ফেলেছিল। সেই সিদ্ধান্তের কারণ অবশ্য ঘুম কম হওয়া নয়, অন্য কিছু। ধর্মর করে উঠে সে চুপ করে বসে থাকলো কিছুক্ষণ। তারপর আবিষ্কার করল
মাথায় অসহ্য ব্যথা। হোস্টেলের লুচি তরকারির সাথে একটা অ্যাসপিরিন ট্যাবলেট খেয়ে সে কোনো মতে কাজে যোগ দিল বটে, তবে মাথার ভেতরটা দপদপ করতেই থাকল। অনিশ বুঝতে পারছিল শুধু অনিদ্রাই নয়, এই মাথা ধরার নেপথ্যে আছে একটা অনিশ্চিত উদ্বেগ ও আশঙ্কার অনুভূতি। তবে তাকে স্বস্তি দিয়ে দিনটা গড়াতে লাগলো আর 5টা অন কল ডের মতো স্বাভাবিক গতিতেই। বেশ কিছু প্লাস্টার, রিডাকশন এবং একটা এমার্জেন্সি ওটির পর যখন সে দুপুরে খেতে গেল, তখন তার দুশ্চিন্তা অনেকটাই কমে এসেছে। মাথার যন্ত্রণাটাও আর সেভাবে টের পাওয়া যাচ্ছে না। কিন্তু গোলমালের সূত্রপাতটা হলো বেলা 3টের দিকে। তখন কাজের চাপ একটু কম থাকায় জেনারেল সার্জারি আর অর্থোপেডিক্সের বিভাগের নবীন ডাক্তাররা একত্রে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ এক অচৈতন্য রোগীকে স্ট্রেচারে শুইয়ে প্রায় 25-30 জনের একটা দল হৈ হৈ করে সার্জারি এমার্জেন্সিতে ঢুকে পড়ল। সচকিত ডাক্তাররা উঠে গিয়ে স্ট্রেচার ঘিরে দাঁড়াল। রোগী 20-22 বছরের একটা স্থানীয় ছেলে। সে পথ দুর্ঘটনার শিকার। হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিল। উল্টো দিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রোগীকে পরীক্ষা করে অনিশ ভয় পেয়ে গেল। 2 পায়েরই ফিমার হাড় ভেঙেছে, সেই সঙ্গে ভেঙেছে ডান দিকের কলার বোন। সম্ভবত পেলভিসেও আঘাত রয়েছে। রক্তচাপ অত্যন্ত কম। তবে এসবের থেকে এই মুহূর্তে অনেক গুরুতর হলো মস্তিষ্কের চোট। মাথার খুলির ভেতরে হ্যামারেজ অবশ্যই আছে, কারণ অচেতন রোগীর ডান কান থেকে গড়িয়ে আসছে রক্তের একটা ক্ষীণ ধারা। অনিশ ইন্টার্নদের দিয়ে দ্রুত স্যালাইন আর অক্সিজেন চালু করল। সার্জারির ছেলেরাও হাত লাগাল। অর্থোপেডিক্সের RMO চিন্ময়দা নিউরোসার্জারি বিভাগে কল দিলেন। খবর পেয়ে নিউরোসার্জন প্রফেসর দত্ত মিনিট 10 মধ্যেই এসে হাজির হলেন। কিন্তু ততক্ষণে রোগীর অবস্থার আরও অবনতি হয়েছে। গ্লাসগো কোমা স্কেলে 3 কি 4 হবে। আশা কম, তবু ওটিতে তোলো, দেখি স্কাল ওপেন করে কিছু করা যায় কিনা। কিন্তু সে সুযোগ আর পাওয়া গেল না। ওটিতে তোলার মুখেই একটা অন্তিম খিচুনির সাথে সাথে রোগীর দেহ পুরোপুরি স্থির হয়ে গেল। অনিশ কার্ডিও পালমোনারি রিসাসিটেশনের চেষ্টা শুরু করল। প্রফেসর দত্ত ইতিমধ্যেই ওটির পোশাক পরে ফেলেছিলেন। হাতের গ্লাভস খুলতে খুলতে তিনি বললেন, ডেড। 5 মিনিট CPR চালু রেখো, তারপর রেসপন্স না পেলে পার্টির কাছে ডিক্লেয়ার করে দাও। আর সেই মৃত ঘোষণা করতে গিয়েই বাঁধল বিপত্তি। রোগীর আত্মীয় স্বজন ও প্রতিবেশী মিলিয়ে ততক্ষণে অন্তত 50 লোক সার্জারি এমার্জেন্সির বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছে। হাসপাতালে নিরাপত্তারক্ষীরা অনেক অনুরোধ করেও তাদের সরাতে পারেনি। রোগীকে ফেলে রাখা হয়েছে, যথাযথ চিকিৎসা হচ্ছে না, এই জাতীয় কিছু অসন্তোষের গুঞ্জন সেই অধৈর্য জনতার মধ্যে ক্রমশ দানা বাঁধছিল। অনিশ আর তার এক ইন্টার্ন বাইরে এসে রোগীর মৃত্যুর খবরটা দিতেই যেন আগুনে ঘৃতাহুতি হলো। मेरा बेटा को इलाज नहीं मिला। একজন মাঝবয়সী মহিলা, সম্ভবত নিহত তরুণের মা, হাহাকার করে কেঁদে উঠলেন। চিকিৎসা না হওয়ার অভিযোগে তৎক্ষণাৎ জমায়েতের প্রত্যেকটি মানুষ সরব হয়ে উঠল। ভিড় ঠেলে পাজামা পাঞ্জাবি পরিহিত এক প্রৌঢ় এগিয়ে এলেন। জ্বলন্ত দৃষ্টিতে অনিশদের দিকে তাকিয়ে তিনি চিৎকার করে বললেন, মারো সালে কো, মারো মারো। উত্তেজিত জনতাকে আর আটকানো সম্ভব হলো না। নিরাপত্তারক্ষীদের ঠেলে সরিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো তারা সার্জারি এমার্জেন্সির দরজার উপর আছড়ে পড়ল। চিন্ময়দা বাইরে বেরিয়ে হাত জোড় করে কিছু একটা বলতে গেছিলেন। স্তম্ভিত অনিশের চোখের সামনেই লুঙ্গিধারী এক উগ্র যুবকের ঘুষিতে তার চোখ থেকে চশমা ছিটকে পড়ে গেল। ঠোঁট ফেটে গলগল করে রক্ত বেরোতে লাগলো। সার্জারি ইমার্জেন্সির ভেতরেও তখন তাণ্ডব শুরু হয়ে গেছে। হাসপাতালের ভেতরে যে পুলিশ ফাঁড়ি আছে তার সামান্য কয়েকজন পুলিশ কর্মী এসে ততক্ষণে বিক্ষোভ সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। একজন ইন্সপেক্টরকে উদ্বিগ্ন মুখে মোবাইলে কথা বলতে দেখা গেল। সম্ভবত স্থানীয় থানা থেকে ফোর্স চাইছেন। অনিশ এবং তার সঙ্গী ইন্টার্নও তখন অক্ষত নেই। বেশ কয়েকজন উন্মত্ত মানুষ তাদের ঘিরে ধরেছে। অকথ্য গালিগালাজের সাথে শুরু হয়েছে চড় চাপড়ের বৃষ্টি। ইন্টার্ন ছেলেটার সহ্যের সীমা সম্ভবত অতিক্রান্ত হয়েছিল। রুখে দাঁড়িয়ে সে পাল্টা মার দেওয়ার চেষ্টা করতেই 6-7টা ছেলে অন্ধ আক্রোশে তার উপর ঝাঁপিয়ে পড়ল।
অনিশ সভয়ে লক্ষ্য করল তাদের কারোর কারোর হাতে ভোজবাজির মতো চলে এসেছে ক্রিকেট খেলার ব্যাট ও স্টাম্প। তাদের ধাক্কায় ইন্টার্নটি মাটিতে পড়ে গেছিল। তাকে নিয়ে আক্রমণকারীরা একটু অন্যমনস্ক হতেই প্রাণ বাঁচানোর তাগিদে অনিশ দৌড়তে শুরু করল। পেছনে একটা কলরব শুনে বুঝতে পারল শিকারীরা তার পিছু নিয়েছে। লক্ষ্য ছিল পরিচিত গলিপথ ধরে জেনারেল এমার্জেন্সির সামনে দিয়ে কলেজ স্ট্রিটের দিকের বাইরের গেট ধরে বেরিয়ে যাওয়া। একবার বইপাড়া জনারণ্যে মিশে যেতে পারলেই, কিন্তু বিধি বাম। গলির মাঝামাঝি এসে অনিশ অসমান জমিতে হোঁচট খেয়ে ছিটকে পড়ল। আর সেটাই হলো কাল। অনেকগুলো রুক্ষ নিষ্ঠুর হাত তার চুলের মুঠি ধরে জামা ধরে টেনে তুলল। তারপরেই শুরু হলো নির্মম প্রহার। পিছু হটতে গিয়ে সে বুঝতে পারল একটা দেওয়ালে তার পিঠ ঠেকে গেছে। দেওয়াল? কোন দেওয়াল? সচকিত অনিশ ওই অবস্থাতেও ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করল, আর তৎক্ষণাৎ বুকের রক্ত হিম হয়ে গেল তার। আক্রমণকারীরা তাকে চেপে ধরেছে সুলভ শৌচালয়ের পেছন দিকের দেওয়ালে। সেই দেওয়াল যেখানে গতকাল রাতে টাইলসের নকশায় সে নিজের ছবি দেখতে পেয়েছিল। শিলাবৃষ্টির মতো এসে পড়ছে চওড়ার ঘুষি। চোখেও লেগেছে একাধিক আঘাত, তাই দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে তার মধ্যেই আবছাভাবে অনিশ দেখতে পেল অন্যদের সরিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে মূর্তিমান যমদূতের মতো একটা লোক। তার হাতে একটা লোহার রড। ধীরে ধীরে সে রডটা উপরে তুলল। লক্ষ্য অনিশের মাথা। অনেকটা আত্মরক্ষার জৈবিক প্রবৃত্তিবশতই প্রায়ন্ধ অসহায় অনিশ নিজের হাত দুটো ওপর দিকে ওঠালো। সে মনে মনে জানত এই দুর্বল চেষ্টায় কোনো লাভ নেই। এই মারাত্মক আঘাত সে আটকাতে পারবে না। একটা শহরকে দীর্ঘদিন ধরে প্রাণের শহর, আবেগের শহর ইত্যাদি বলতে বলতে হয়তো নিজেদের অজ্ঞাতসারেই আমরা এমন কিছুকে জাগিয়ে ফেলি যার মধ্যে প্রাণ বা আবেগ কোনোটাই কাম্য নয়। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল দেব।